আচ্ছা, ও কি জানতো যে আপনারা এখানে ছুটি কাটাতে আসছেন? স্যার, নীলম আমাদের প্রত্যেকেরই কমন ফ্রেন্ড। আর 2 মাস ধরে তো নীলমের সাথে আমাদের কোনো যোগাযোগই ছিল না। আচ্ছা, আর তার আগে? স্যার, ওই 2 মাস আগে ওই আমাদের আর নীলমের মাঝে কিছু প্রবলেম হয়েছিল। ওর পরে নীলমের সাথে আর কোনো যোগাযোগ নেই স্যার। হ্যাঁ স্যার, আজ বিক্রমের মুখে নীলমের নাম শুনে আমরা সব অবাক হয়ে গেছিলাম। আপনি তো এখানকার কেয়ারটেকার, আপনি তো খুব ভালোভাবে জানবেন যে এখানে কে এসেছিল আর কি কারণে এসেছিল। একদম ফাঁকা জায়গা স্যার, যে কেউ যেতে আসতে পারে। ভূমি, তুমি বিক্রমকে জঙ্গলে পাঠিয়েছিলে তো ফোনে কথা বলার জন্য? স্যার, কারণ ওখানে নেটওয়ার্ক খুব উইক থাকে, তার জন্য। চাইলে আপনারা নিজেরা চেক করে দেখতে পারেন। ঠিক আছে, বিক্রমকে ফোন কলটা কে করেছিল সেটা যদি একবার জানতে পারি তাহলে ঠিক জানতে পারবো যে এখানে কি হয়েছিল আর করেছিল কে। রেডি? এর উপরে ওঠো। এই নাও। কে? আমি? আরে পা দাও, ওইতে পা। চলো। আরে স্যার, কিচ্ছু হবে না। হ্যাঁ, সাবধানে। তাড়াতাড়ি করো। আরে আরে স্যার, ধরে নাও এটা। স্যার সাবধানে, নয়তো আমি পড়ে যাবো কিন্তু। স্যার, এরা হয়তো মেয়েটার নাম বলছে, কিন্তু এদের কথায় বিশ্বাস করা একটু মুশকিল। বিক্রমের ওজন প্রায় 70 থেকে 80 কিলো হবে। একটা মেয়ে ওকে কুড়ুল দিয়ে মারার পরে ওর লাশটাকে ফাঁসিতে ঝুলিয়ে দেয়। অদ্ভুত মনে হচ্ছে না স্যার? নীলম? এই নীলমটা আবার কে? কি উদ্দেশ্য থাকতে পারে তার? স্যার, বিক্রমের কাছে একটা আননোন নাম্বার থেকে ফোন এসেছিল। সেই নাম্বারটা ট্রেস তো হচ্ছে না, বোধহয় সিম কার্ডটা ডিস্ট্রয় করে ফেলেছে। হ্যাঁ স্যার, ওই ভূমি কেয়ারটেকার, ওর আচরণ ও কেমন যেন সন্দেহজনক। ঠিক আছে, দেখা যাক। নীলামের সঙ্গে দেখা করি আগে। এক্সকিউজ মি, এটা কি নীলামেরই বাড়ি? হ্যাঁ, এটা নীলমেরই তো বাড়ি, আর আমি ওর মা হই। আপনারা কারা? আমরা সিআইডি থেকে। সিআইডি? বলুন, কি ব্যাপার? অ্যাকচুয়ালি পিনাকি ওয়েস্টে একটা ফার্ম হাউস আছে, সেখানে খুন হয়েছে। ওখানে যারা ছিল তারা এটা বলছে যে ওখানে নীলামকে দেখেছিল। কি? তাহলে আপনারা এটাই বলতে চান যে নীলম কাউকে খুন করে দিয়েছে, আর আপনারা ওর বাড়িতে ওর সাথে দেখা করতে এসেছেন? হ্যাঁ। নীলাম কোথায়? আসুন আমার সাথে। কোথায়? আপনারা নীলমের সাথে দেখা করতে চান না? আসুন, আমি দেখা করাচ্ছি নীলমের সাথে। এই যে আমার নীলম, দেখছেন আপনারা এর অবস্থা? মেশিনের দ্বারা জীবিত আছে, শুধুমাত্র চোখ ছাড়া এর শরীরের কোনো অংশের কোনো প্রতিক্রিয়া নেই। আর আপনারা বলতে চাইছেন যে যে এই মেয়েটি কারোর খুন করে দিয়েছে? খুন করেছে আমার দিদি? নীলামের এরকম অবস্থা কবে থেকে আর কিভাবে? গত মাস থেকে। ওর সেই গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল, তারপর। এই অ্যাক্সিডেন্ট হলো কি করে? মানে কেউ এসে ধাক্কা মেরেছিল না গাড়ির ব্রেক ফেল হয়ে গেছিল? ওই নীলম নেশা করেছিল। আপনারা কারা? আর এসব কি হচ্ছে? আমরা সিআইডি থেকে এসেছি। সিআইডি? দেখুন ডক্টর, ওর খুব কাছের বন্ধু বিক্রম, যাকে কেউ নৃশংসভাবে হত্যা করেছে। আর ওখানে যারা ছিল তাদের বক্তব্য হলো এও নাকি ওখানে উপস্থিত ছিল। দিস ইজ নট পসিবল, এটা হতে পারে না। ওরা সবাই মিথ্যে কথা বলছে। বিক্রম আর ওর বন্ধুরা একেবারেই দিদির বন্ধু নয়।
বিজনেস পার্টনার ছিল। চিট করেছে ওরা দিদিকে, ঠকিয়ে বিজনেস থেকে আলাদা করে দিয়েছে। ভালোই হয়েছে, ওই 3জন চিটারের মধ্যে একজন মারা গেছে। খুব ভালো হয়েছে। আমাদের কাছে 5 জন আই উইটনেস আছে, প্রত্যক্ষদর্শী, যারা ওকে ওখানে ঘটনা ঘটার সময় দেখেছিল। আপনি বলতে চাইছেন ওর অবস্থা খুব শোচনীয়? দেখুন, আপনার কথা শুনে আমি খুব অবাক হয়েছি। নীলম সেই অবস্থাতেই নেই যে কোনো মুভমেন্ট করতে পারে। ও নিজের ইচ্ছায় একটা আঙুলও নাড়াতে পারবে না। হ্যাঁ, এটা ঠিক যে ও আমাদের দেখতে পারে, আমাদের শুনতে পারে, আমাদের বুঝতে পারে, কিন্তু এর থেকে বেশি কিছু নয়। ও যে কিছুটা করতে পারছে সেটা আমাদের দেওয়া স্টিমুলেশনের জন্য। মানে আমরা কন্টিনিউয়াসলি ওর ব্রেন ম্যাপিং করছি, ওর মস্তিষ্কের অবস্থার প্রোগ্রেস দেখার জন্য। এটা জানার জন্য যে নীলমের শোনার, দেখার, শোয়ার আর স্পর্শ অনুভব করার কতটা ক্ষমতা আছে, যাতে ওর রিকভারি তাড়াতাড়ি হতে পারে। কিন্তু নীলম শুধু মিউজিক আর ফ্রেগ্রেন্স, তার মানে সুগন্ধতে রিয়্যাক্ট করছে, কারণ ওর মস্তিষ্ক এইসব জিনিসে রেসপন্ড করে। নীলম এই মুহূর্তে একটা প্রাণহীন ফার্নিচারের মতো। ও এখান থেকে নড়তেই পারবে না, কারণ মার্ডার কি করে করবে? বিক্রম নীলমকে দেখেছিল আর ওর পিছু নিয়েছিল। রে, সিদ্ধার্থ আর তাশিয়া, মনিকাও দেখেছিল। এতজন দেখেছে, সবার ভুল হতে পারে, এটা কি করে সম্ভব? কিন্তু নীলমের এই অবস্থা তো আমরা দেখছি স্যার। দেখুন ডক্টর, আপনাদের হসপিটালের গেট থেকে শুরু করে এই পুরো হসপিটালের সিসিটিভি ফুটেজ আমি দেখতে চাই। সরি স্যার, গত সপ্তাহেই সিসিটিভি ক্যামেরা খারাপ হয়ে গেছে, কোনো ফুটেজ তো নেই আমাদের কাছে। এখন ডক্টর, একটা কথা মনে রাখবেন যে যদি এটা প্রমাণ হয় যে নীলামি ক্রাইম সিনে ছিল, তাহলে আপনার লাইসেন্স ক্যান্সেল হতে পারে। এবার ডক্টর সারিকাকে দিয়ে ওর ভালো করে এক্সামিন করাতে হবে। এই পরিস্থিতিতে দুটো ব্যাপার হতে পারে। হতে পারে এই নীলম নাটক করছে, কিংবা ওর মতো দেখতে কেউ আছে, আর এতজনে দেখেছে, সবার চোখে তো আর ফাঁকি দিতে পারবে না। স্যার, আমার মনে হচ্ছে পুরবি আর ফ্রেডিকে একে লক্ষ্য রাখার জন্য এখানেই থাকা উচিত। তাহলেই জানা যাবে ও বিছানা থেকে উঠতে পারে কিনা। পুরবি, হেড্রিক, এই করিডোর থেকে শুরু করে আর ওর ঘর অবধি খুব ভালো করে খেয়াল রাখবে। ভালো তো লাগছে না ওকে এই অবস্থায় দেখতে, কিন্তু তবু আমাদের ওর ফিঙ্গারপ্রিন্টস আর ফুটপ্রিন্টস নেওয়া দরকার। আর তাছাড়া নীলমের ভাই আর মা ছাড়া ওখানে আর কে কে আসেন ওর খোঁজ নিতে, ওর সঙ্গে দেখা করতে, সেটাও দেখতে হবে। আপনারা সবাই তো নীলামের প্রতিবেশী, তাহলে আপনারা তো অবশ্যই জানবেন যে নীলামের কি কোনো যমজ বোন আছে? না স্যার। আচ্ছা, কোনো কাজিন বা ফ্রেন্ড যাকে নীলামের মতোই দেখতে? স্যার, নীলমকে আমরা ছোট থেকে দেখছি, অনেক বছর ধরে চিনি ওদের পরিবারকে। নীলমের কোনো বোন নেই, শুধু একটা ভাই আছে। আচ্ছা আচ্ছা রাজু, তুমি তো অনেক বছর ধরে এখানে কাজ করছো, তুমি নিশ্চয়ই জানবে। স্যার, নীলম দিদির আত্মীয়দের দেখেছি আমি, ওনার বন্ধুদেরকে আমি চিনি, কিন্তু স্যার এমন কেউ নেই যাকে নীলম দিদির মতো দেখতে। নীলম, ওর জ্ঞান নেই, ও কোমাতে আছে, আর ও তো কিছুই করতে পারবে না। আর রইল বাকি সবাই যারা ওই সময় পিকনিকে প্রেজেন্ট ছিল। বিক্রমকে খুন ওদেরই মধ্যে কেউ করেছে। তবে স্যার, এই তাশিয়া বিক্রমের স্ত্রী, ওর মুখ দেখে মনে হচ্ছে না যে ওর স্বামী মারা যাওয়াতে ওর কোনো আফসোস রয়েছে। কিংবা স্যার নীলমের মা বিদ্যা আর ওর ভাই ঋষভ। স্যার, বিক্রম আর ওর বন্ধুরা নীলমকে বিজনেস থেকে সরিয়ে দিয়েছিল, হতে পারে বদলা নেওয়ার জন্য দুজনে মিলে বিক্রমকে প্রাণে মেরে দিয়েছে। স্যার, সন্দেহর তালিকায় তো এও রয়েছে, এই বিক্রমকে জঙ্গলের দিকে পাঠিয়েছিল স্যার। পঙ্কজ, এই 4 জনের ওপর কড়া নজর রাখো। দেখো গত 48 ঘন্টায় কি করছিল, কোথায় কোথায় গিয়েছিল। স্যার
স্যার আমার একটা ব্যাপার একদম ভালো লাগেনি। কি ভালো লাগছে না ভাই? স্যার আমি নিজে ওই মেয়েটাকে এক্সামিন করে আসছি, বেচারি নিজের হাতটাও নাড়াতে পারে না, আর আমরা ওর ফুটপ্রিন্টস আর ফিঙ্গারপ্রিন্টস খুনির সাথে ম্যাচ করাচ্ছি। দিস ইজ সারিকা, একটা কথা তুমি খুব ভালো করে মনে রাখবে। তুমি এতদিন ধরে সিআইডিতে কাজ করছো। সিআইডির কাজে কোনো ইমোশনের জায়গা নেই। এখানে সবাইকে সন্দেহ করতে হয়। মনে রেখো, ওই মেয়েটাকে 5 জন লোক ওখানে দেখেছে, বুঝলে? ইমোশনের কি আছে? এক কাজ করো, এই সব ফিঙ্গারপ্রিন্টস যেগুলো পূরবী আমাদের এনে দিয়েছে, আর ওই দড়ি থেকে, কুড়ুল থেকে যে ফিঙ্গারপ্রিন্টস আমরা পেয়েছি, ওগুলো আমি সেভ করেছি। একটু ম্যাচ করে দেখো যদি কিছু পাওয়া যায়। গড, এটা তো ম্যাচ হয়ে গেছে। ম্যাচ হয়ে গেছে। হসপিটালের যে ভিজিটার্স বুক আছে সেই হিসাবে কোনো একজন ডক্টর রজত আছে যে গত 2 সপ্তাহ ধরে এই নিলামের সঙ্গে দেখা করতে আসছে। ডক্টর রজত? আচ্ছা, উনি কি সেই যিনি অ্যাস্ট্রোফিজিক্স আর প্যারানর্মাল সায়েন্স নিয়ে কাজ করছেন? হ্যাঁ শালুকে, বলো। কি নিলাম ক্রাইম সিনে গিয়েছিল? নিলাম হাঁটতে পারে? ডক্টর রজত, নিলাম তো চলাফেরা করতে পারে, কারণ ক্রাইম সিনে আমরা যে ফুটপ্রিন্ট আর ফিঙ্গারপ্রিন্ট পেয়েছি সেটা তো ওর সঙ্গে ম্যাচ করে গেছে। তাহলে এই পুরো বিষয়ে আপনার কি রোল? দেখুন, আমি আপনাদের কথা অস্বীকার করছি না। হসপিটালের বেড থেকে নিলাম উঠতে পারে। হ্যাঁ, ওর ফিঙ্গারপ্রিন্টস আর ফুটপ্রিন্টস অ্যাস্ট্রাল পজিশনের সাথে মিলবে কি মিলবে না, দ্যাট আই এম নট শিওর। এক্সকিউজ মি, কি বললেন আপনি? অ্যাস্ট্রাল, হোয়াট ইজ দ্যাট মিন? এক মিনিট। অ্যাস্ট্রাল প্রজেকশন? আর ইউ জোকিং? আমার সঙ্গে মজা করছেন না তো? নীলমের ভাই ঋষভকে আমি বলেছিলাম একটা বিশেষ মিউজিক চালানোর জন্য, আর নীলমের পাশে ফুল রাখার জন্য। এই কাজটা ওর মস্তিষ্কে প্রভাব ফেলবে, ওটা তাড়াতাড়ি কাজ করতে থাকবে, আর নীলম তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। এখন বুঝতে পারছি যে নীলমের মস্তিষ্ক খুব বেশি পাওয়ারফুল হয়ে গেছে, এতটা যে ও নিজেকে অন্য কোথাও প্রজেক্ট করতে পারে। ও নীলম নয়, ওর অ্যাস্ট্রাল প্রজেকশন। এক মিনিট, আপনি বলছেন যে ওর প্রজেকশন অন্য জায়গায় করতে পারবে? এটা কিভাবে সম্ভব? দেখুন, অ্যাস্ট্রাল প্রজেকশনকে যদি খুব সাধারণভাবে আপনাকে বোঝাই, তাহলে সেটা এইভাবে। দেখুন, যেমন মরার পরে মানুষের আত্মা তার শরীর থেকে আলাদা হয়ে যায়, ঠিক একই রকম জীবিত মানুষের চেতনাকেও ফিজিক্যালি বাইরে বের করা সম্ভব। আর যেমন আমি বুঝি যে নীলমের কেসেও এরকমই কিছু হয়েছে। দেখুন ডক্টর রজত, সায়েন্সে এমন কোনো প্রমাণ নেই যাতে এই কথাটা কনফার্ম হতে পারে যে শরীর থেকে আত্মাটাকে বাইরে বার করা যায়। আর আপনার থিওরি অনুযায়ী একটা 40-45 কিলো ওজনের একটা মেয়ে যে কোমায় রয়েছে, সে একজন 85 কিলো ওজনের একটা লোককে দড়িতে ঝুলিয়ে দিয়েছে। তার মানে আপনারা আমার কথা বিশ্বাস করছেন? তাহলে আপনারাই বলুন, এক হাত পায়ে অক্ষম মেয়ে যে হাসপাতালের বেডে পড়ে আছে, সে একই সময় দুটো আলাদা আলাদা জায়গায় কিভাবে থাকতে পারে? থ্যাংক ইউ ভেরি মাচ, সেটা আমরা খোঁজ নিয়ে নিচ্ছি। শোনো, আমি তোমাকে কিছু বলতে চাই। আরে
এইমাত্র তো ছিল। কোথায় হাওয়া হয়ে গেল? ওখানে ভূত। কোথায়? পুরবি, আমি ওকে নিজের চোখে দেখেছি। ওখানে দাঁড়িয়ে ছিল, হঠাৎ করে উধাও হয়ে গেল। কিন্তু নীলাম তো এখানেই ছিল, এখান থেকে ওঠেও নি। এই নীলাম একই সময় দু জায়গাতে? স্যার, আমি নিজের চোখে দেখেছি নীলমের আত্মা দাঁড়িয়েছিল এই করিডোরেই। স্যার, ওর রুমেই ছিল। ঋষভ মিউজিক অন করে ফুল রেখে শুতে চলে গেছিল। এরকম প্রথমবার হয়নি স্যার, আমি দেখেছি। স্যার, ওর বডি এখানেই থাকে আর ও বাইরে ঘুরে বেড়ায়। দেখলেন, আমি আপনাদের আগেই বলেছিলাম মিউজিক আর ফুলের জন্য ওর নার্ভের সক্রিয়তা বেড়ে যায়, আর সেই অবস্থায় ওর আত্মা শরীরের বাইরে চলে যায়। অ্যাস্ট্রাল প্রজেকশন। অ্যাস্ট্রাল প্রজেকশন? হ্যাঁ। ঋষভ, ভেতরে যাও, গিয়ে মিউজিক চালাও, যেটা তুমি তোমার বোনকে শোনাও, আর ওই ফুল সেটাও রাখো। হ্যাঁ স্যার। এবারে দেখবো। দেখুন, শরীরে সক্রিয়তা বাড়ছে। আমি আপনাকে বলেছিলাম না আমি ভুল বলিনি? ঠিক আছে ডক্টর, ওর আঙ্গুলটা নড়াচড়া করছে, কিন্তু ওর অ্যাস্ট্রাল প্রজেকশন কোথায়? শুধু তো আঙ্গুলের রিয়াকশন দেখছি। তাহলে কি পুরো হসপিটালেই ওর আঙ্গুলের ছাপ খুঁজে বেড়াবো? যদি ওর আত্মা ওর শরীর থেকে বেরিয়ে অন্য কোথাও যায়, তাহলে ওর ফুটপ্রিন্ট আর ফিঙ্গারপ্রিন্টও সাথে নিয়ে যায়, তাই না? দেখুন, আপনাকে বুঝতে হবে, নীলমের আত্মা আপনার অর্ডারে তার শরীর ছেড়ে বাইরে আসবে না। এটা নিজে থেকেই স্বেচ্ছায় আসবে। ও প্লিজ ডক্টর, আপনার এই সায়েন্সের কথাবার্তা আমাদের মাথাতেই ঢুকছে না। এই কেসটা আমরা সলভ করব, বুঝেছেন? আপনারা আমার কথাকে বিশ্বাস করুন। এক্সকিউজ মি, আসুন। দেখুন দেখুন নীলমকে। ওর অবস্থা দেখে আপনাদের মনে হচ্ছে যে হসপিটাল থেকে বাইরে বেরিয়ে ও কাউকে মার্ডার করতে পারে? হ্যাঁ স্যার, আমরা প্রত্যেকে ওকে দেখেছিলাম। ওটা নীলমই ছিল, আর আমাদের কোনো ভুল হয়নি স্যার। 1 মাস হয়েছে তোর অ্যাক্সিডেন্টের। এটা হতেই পারে যে অভিনয় করছে, হাঁটাচলা করতে পারে। সিদ্ধার্থ, ও সত্যি বেড থেকে নড়াচড়া করার অবস্থায় নেই। তাহলে ওটা কে ছিল যাকে আমরা ওখানে দেখেছিলাম? ওই দেখো নীলম। স্যার, আমি বলেছিলাম না নীলমের আত্মা ওর শরীর থেকে। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি আমার ওদিকে গিয়ে বসুন। আপনারাও প্লিজ ওদিকটা গিয়ে বসুন, প্লিজ ওই দিকটা গিয়ে বসুন। স্যার, এর আঙুল আর পায়ের ছাপ ম্যাচ কিভাবে হতে পারে? হতে পারে যদি কেউ নীলমের ফিঙ্গারপ্রিন্টস আর পায়ের ছাপ ক্রাইম সিনে ছেড়ে আসে তবে। কি হলো স্যার? একটা কথা আমার মাথায় ঘুরছে। বিক্রমের মৃত্যুর পরে তোমাদের মনে আছে বিক্রমের বন্ধুরা কি বলেছিল? স্যার, নীলম আমাদের প্রত্যেকেরই কমন ফ্রেন্ড, আর 2 মাস ধরে তো নীলমের সাথে আমাদের কোনো যোগাযোগই ছিল না। সিদ্ধার্থ, এই সিদ্ধার্থ কি করে জানলো যে নীলমের অ্যাক্সিডেন্ট 1 মাস আগে হয়েছিল? 1 মাস হয়েছে তোর অ্যাক্সিডেন্টের, হাঁটাচলা করতে পারে। এটা হতেই পারে যে অভিনয় করছে। সিদ্ধার্থ, রে, তাশিয়া, মনিকা আর ভূমি, এদের সবাইকে বিউরোতে নিয়ে এসো। সিদ্ধার্থ, সিদ্ধার্থ। ইয়েস স্যার। নীলমের সঙ্গে শেষ কবে দেখা হয়েছিল? স্যার, আমি তো বলেইছিলাম, প্রায় 2 মাস আগে। আসলে হয়েছে কি,
একটু ভুলে যাই, বয়স হয়েছে তো। 2 মাসের মধ্যে যখন দেখা হয়নি, তাহলে নিলামের অ্যাক্সিডেন্টের ব্যাপারে তুমি কিভাবে জানলে? স্যার ঠিকঠাক তো মনে নেই, কিন্তু কথায় কথায় বিক্রমই বলেছিল আমাকে। তোমরা বিজনেস পার্টনার ছিলে, তাই ও মারা যাওয়াতে সব থেকে বেশি লাভ তো তোমাদেরই হয়েছে। স্যার বিজনেস পার্টনার ছিলাম, খুনি নয়। আর ও বন্ধু ছিল আমাদের, ওর ব্যাপারে আমরা এসব ভাবতেই পারি না। যদি লাভের কথা বলেন তো বিক্রমের মৃত্যুর লাভ তো সবচেয়ে বেশি ওর ওয়াইফ তাসিয়ারই হয়েছে। বিক্রমের মৃত্যুর পর আপনার প্রতি হওয়া অত্যাচার কমে গেল, এটা ছাড়া আর কোনো সুবিধা পেয়েছেন আপনি? হ্যাঁ, বিক্রম চলে যাবার পর আমার আর ভয় লাগে না, আর আমি বেশ ভালোই আছি। কিন্তু আমি বিক্রমকে মারিনি। নীলমকে চেনেন আপনি? আমি নীলমকে একদমই চিনি না। 25শে জুলাই যেদিন নিলামের অ্যাক্সিডেন্ট হয়, সেই সময় তোমরা কোথায় ছিলে? স্টার ক্লাব, বিকেসি, তারপর আমরা এয়ারপোর্ট গেছিলাম স্যার। সিদ্ধার্থ, তোমার স্মৃতিশক্তির প্রশংসাই করতে হয়। স্যার মনে তো থাকবেই, ওয়ার্ল্ড ট্যুরের জন্য টিকিট আমি তো বুক করেছিলাম। ট্রাভেল এজেন্ট কে ছিল? সাইমা ট্রাভেলস। যেই বাংলোতে আপনি ছুটি কাটাতে গিয়েছিলেন, ওখানে যাওয়ার আগে আপনি ওখানে 2-3 বার গিয়েছিলেন। কি করতে গিয়েছিলেন? আমি এটাই দেখতে গিয়েছিলাম যে ওখানে কেমন সব ব্যবস্থা, ওটাই দেখাচ্ছিল। ভূমি, আপনি বিক্রমকে বাংলোর পিছনে এইটা বলে পাঠিয়েছিলেন ওখানে নেটওয়ার্ক আসে, কিন্তু এটা সত্যি না, আমরা চেক করেছি। দেখুন ম্যাডাম, ওরা অনেক বড় লোক, আমার ওদেরকে মেরে কি লাভ হবে? আর আপনি শুধু শুধু আমাকে এইসবে টানছেন। ম্যাডাম আমি কিছু করিনি। তাহলে বিক্রমের মৃত্যুর আগে, একদিন আগে হসপিটালের বাইরে কি করছিলেন? আমার ভাইয়ের দোকান আছে, ওখানে দেখা করতে গেছিলাম। আর মনিকা, আপনার কি বক্তব্য? আমি নীলমের ব্যাপারে কিছু জানি না, তাছাড়া আমার হাজব্যান্ড আমাকে বেশি কিছু বলে না, তাই এসব ব্যাপারে আমার কিছু যায় আসে না। স্যার এই 5 জনের মধ্যে বিক্রমের খুন যেই করুক, কিন্তু বিক্রমের খুন আর নিলমের যে অ্যাক্সিডেন্ট, এদের মধ্যে কোনো না কোনো সম্পর্ক তো আছে স্যার। রাইট, এটা অ্যাস্ট্রাল প্রজেকশনের ব্যাপার নাকি যমজের, কিন্তু এটা তো শিওর যে এদের মধ্যে কেউ আছে যে নিলামের এই অবস্থার সুযোগ নিচ্ছে। নিলামের অ্যাক্সিডেন্ট পালোমি ব্রিজে 25শে জুলাই হয়েছিল, আর পুলিশ খবর পায় ওই দিন সকালে 4টে থেকে 5টার মধ্যে। এটা খোঁজ নিতে হবে যে ওই 3 জন বিক্রম, সিদ্ধার্থ আর রে 25শে জুলাই কোথায় ছিল, আর কে নিলামের অ্যাক্সিডেন্টের ব্যাপারে প্রথম জানতে পারে। আর হ্যাঁ অভিজিৎ, ওই সাইমা ট্রাভেলস, ওখানেও ভালো করে জিজ্ঞাসাবাদ করো। পুরবি, আজকে রাত্রে এই হসপিটালেই থাকো, কিন্তু একটা কথা মনে রেখো, ওই রুমে আজ না কোনো মিউজিক বাজবে না কোনো ফুল থাকবে। শুধু এটা খেয়াল রাখতে হবে যে নিলামের শরীর থেকে নিলাম বাইরে কিভাবে যায়। বিক্রম, রে, সিদ্ধার্থ, এদেরকে আপনি অবশ্যই চেনেন। ওদের ওয়ার্ল্ড ট্যুরের টিকিট তো আপনিই বুক করিয়েছিলেন না? হ্যাঁ স্যার। স্যার ওরা খুব অদ্ভুত লোক। স্যার প্রথমে ওরা দিল্লি যেতে চেয়েছিল, বুকিংও হয়েছিল, কিন্তু হঠাৎ করে বললো যে 3-4 ঘন্টার মধ্যে জোগাড় করে দাও, ওয়ার্ল্ড ট্যুরে বেরোবো। দেখুন, ডিটেলে বলুন আপনাদের কি কথা হয়েছিল। হ্যাঁ স্যার। ওই অ্যাক্সিডেন্টের ব্যাপারে কি করে জানলেন আপনারা? স্যার সকাল 4টের সময় আমাদের কাছে খবর এসেছিল যে একটা গাড়ি ব্রিজ থেকে নিচে পড়ে গেছে। আমি আমার টিম নিয়ে এখানে পৌঁছই আর ওই মেয়েটাকে গাড়ি থেকে বাইরে বের করি। কিন্তু স্যার অবাক হওয়ার বিষয় হলো এটাই যে এত ভয়ঙ্কর অ্যাক্সিডেন্টের পরেও মেয়েটার শ্বাস চলছিল। তদন্ত করে কি জানতে পেরেছেন? এটা কোনো অ্যাক্সিডেন্ট ছিল নাকি কেউ জেনে শুনে কাজটা করেছিল? অ্যাক্সিডেন্ট ছিল স্যার। মেয়েটাকে নেশাগ্রস্ত অবস্থায় গাড়িতে পাওয়া গেছে, কিন্তু স্যার অবাক হওয়ার মতো বিষয় এই যে সিসিটিভি ফুটেজে না মেয়েটাকে দেখা গেছে না মেয়েটার গাড়িটাকে। ও যে এখানে কি করে পৌঁছলো সেটা কিছুতেই বুঝতে পারছি না। আচ্ছা, অ্যাক্সিডেন্ট তো 1 মাস হয়ে গেছে, কিন্তু এর ফুটেজ তো পেয়ে যাবো। একটা কাজ করো, এই 24 জুলাইয়ের রাতে ক্লাব ভিস্টা থেকে এয়ারপোর্ট যাওয়ার মধ্যে যতগুলো সিসিটিভি ক্যামেরা আছে সবগুলোকে চেক করো। আর হ্যাঁ,
ওই হাইওয়েরও নিয়ে নাও যেটা পুলমি ব্রিজের দিকে যায়, যেখানে নিলামের কারের অ্যাক্সিডেন্ট হয়েছিল। স্যার 25শে জুলাই রাতে বিক্রম স্যার ফোন করেছিল। স্যার উনি বললেন যে ওনারা তিনজনে ওয়ার্ল্ড ট্যুরে যাবেন, এই জন্য নেক্সট ফ্লাইটেই টিকিট বুক করে দিতে। স্যার আমার খুব অদ্ভুত লেগেছিল ব্যাপারটা, কিন্তু স্যার ওনার কথা থেকে এটা মনে হচ্ছিল যে কিছু তো একটা গড়বড় চলছে। আই সি। বুঝতে পারছি না নীলমকে সবাই সব জায়গায় দেখতে পাচ্ছে কি করে, যখন ও নিজের বিছানা থেকেই উঠতে পারছে না। হ্যাঁ স্যার, আমি এখানেই আছি, আর নীলমও আমার চোখের সামনে আছে, ওইভাবে বিছানায় শুয়ে। আর এই নীলমের মতন দেখতে মেয়েটাকেও দেখতে পাইনি, সব কিছু নর্মাল। কামন ইয়ার মনিকা, তোমার কি মনে হয় বিক্রমের মৃত্যুর পর নীলম আমাকে আর রেকে মেরে দেবে? আরে রিল্যাক্স ইয়ার, রে আমার সাথেই আছে, কিচ্ছু হবে না, আমরা বাড়িতেই আসছি। নীলম, নীলম, সিদ্ধার্থের সামনে নীলম দাঁড়িয়ে আছে। হোটেল থেকে এয়ারপোর্ট পৌঁছতে কমপক্ষে 2 ঘন্টা লাগে। ভেবে পাচ্ছি না এই তিনজনের 7 ঘন্টা কিভাবে লাগলো। আর স্যার এই ফুটেজগুলো নিয়ে কিছু করা হয়েছে। এই একটু পিছনে নাও তো পঙ্কজ, আর একটু পিছনে নাও যেখানে ডিসি চক ছিল। হ্যাঁ স্টপ, এখান থেকে চালাও। আর এটা পরের ফ্রেমে উঠাও। এই ফুটেজ এডিট করা হয়েছে স্যার, এডিট করা হয়েছে। পুলমি ব্রিজের দিকে যাওয়ার রাস্তার সমস্ত সিসিটিভি ফুটেজ তো আমরা চেক করেছি, নীলমের কার তো কোথাও দেখতেই পাইনি। আর যদি নীলম এই রাস্তা দিয়ে না যায়, তাহলে ওর গাড়ি ওখানে ওই পুলমি ব্রিজের নিচে কি করে গেল? স্যার মনে হচ্ছে নীলামের সঙ্গে ওখানেই কিছু হয়েছিল, যেখান থেকে ফুটেজে গাড়িটা উধাও হয়েছে। পুলিশের রিপোর্ট অনুযায়ী নিলামের অ্যাক্সিডেন্ট হয়েছিল 25 তারিখ সকালে 4টে থেকে 5টার মধ্যে, মানে অ্যাক্সিডেন্টটা 24 তারিখ রাত্রে হয়েছিল। যে ট্রাফিক পুলিশ ওই সময় ডিউটিতে ছিল আর সার্ভিলেন্স কপস ডিউটিতে ছিল, ওদের সাথে কথা বলতে হবে। হ্যালো, হোয়াট? এখন কোথায়? ওকে ঠিক আছে, আমরা আসছি। স্যার এই সিদ্ধার্থ আর রের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে। কি? ওরা এখন ব্লু হেল। ঠিক হয়ে যাবে। দেখুন, জানি না। আমরা আমাদের তরফে সম্পূর্ণ চেষ্টা করেছি, কিন্তু এখন পেশেন্টকে বাঁচানো খুব মুশকিল। কি হলো? কিভাবে অ্যাক্সিডেন্ট হলো? কি করে মানে? এই সব নীলমের জন্যই হয়েছে, এইসব নীলম করেছে। এটা আপনি কি করে জানলেন? আমি ফোনে শুনেছিলাম, রে সিদ্ধার্থকে বলল যে সামনে রাস্তায় নীলম দাঁড়িয়ে আছে। নীলম, সিদ্ধার্থের সামনে নীলম দাঁড়িয়ে আছে। ওরা দুজনেই খুব ভয় পেয়ে গেছিল। পুরবি তুমি নীলামের কাছেই ছিলে তো? স্যার, স্যার নীলম হসপিটালেই ছিল, ওর বাইরে যাওয়ার প্রশ্নই ওঠে না। আপনাকে এই অ্যাক্সিডেন্টের খবর কে দিয়েছে? 12:30টার সময় কারো ফোন এসেছিল, কিন্তু ফোনেতে নিজের নামটাও বলেনি। আমরা যখন অ্যাক্সিডেন্ট স্পটে পৌঁছলাম, কারটা তখন পাল্টি মেরে রাস্তার নিচে পড়েছিল। ভেতরে সিদ্ধার্থ রক্তে মাখামাখি হয়েছিল, আর রের শরীরটাও জানলা দিয়ে অর্ধেক ঝুলেছিল। এক কাজ করি, সিদ্ধার্থ আর রে দুজনের মেডিকেল রিপোর্ট আর ওই গাড়িটাকে নিয়ে ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও। এখানে সব জায়গায় পুলিশ প্রহরা আছে স্যার, সব বন্দোবস্ত হয়ে গেছে স্যার। ভেরি গুড। আর আশপাশের সমস্ত রাস্তায় ব্যারিকেড লাগিয়ে দাও, ঠিক আছে? কেউ যেন আসতে যেতে না পারে। ওভার অ্যান্ড আউট। একটা গাড়িও যেন এদিক দিয়ে না যেতে পারে। হ্যাঁ স্যার। যারা হেঁটে হেঁটে যাবে তাদের বলে দাও অন্য রাস্তা দিয়ে যেতে। কাল সকালবেলা এখান দিয়ে ভিআইপির একটা বড় কনভয়ে যাবে, আর ভেতর থেকে আমরা খবর পেয়েছি যে ওই কনভয়ের মধ্যে একটা গন্ডগোল হতে চলেছে। কারোর ওপর যদি একটুও সন্দেহ হয়, সঙ্গে সঙ্গে আমাকে জানাবে। সব সিসিটিভি ক্যামেরা জাজ হয়ে গেছে, সব ঠিকঠাক কাজ করছে। গুড। Oh my god, oh my god, oh my god, oh my god. I'm so sorry, I'm so sorry. ওঠো 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 ওঠো। আমি কিছু করিনি। Get up, please get up. অ্যাক্সিডেন্ট করলেন না নাকি? না না না, আমি কিছু করিনি। He came in front of my car. এভাবে কেউ গাড়ি চালায় নাকি? স্যার, এ তো মরে গেছে। মরে গেছে?
না 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 না, আমি কিছু করিনি। আরে ম্যাডাম, এই সিসিটিভি ক্যামেরাতে সব কিছু রেকর্ড হয়ে গেছে। এটা চালু আছে? হ্যাঁ চলে এগুলো। এটা কেন চলে? অ্যারেস্ট করো ওনাকে। লিসেন 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 অ্যাকচুয়ালি আমার হাজবেন্ড যে আছে হি ইজ আ ভেরি ভেরি রিচ ম্যান। টাকার কোনো অভাবই নেই ওনার। তো যদি আপনারা চান তো তো এই ফুটেজটা ডিলিট করা যায় না? এক মিনিট। গেট আপ গেট আপ গেট আপ, সেভ সাম মানি, গেট আপ প্লিজ প্লিজ, গেট আপ প্লিজ। ম্যাডাম, হ্যাঁ 10 লাখ। 10 লাখ? সিসিটিভি ফুটেজও গায়েব হয়ে যাবে, তার সাথে সব প্রমাণও। আরে এটার থেকে বাঁচতে গেলে এটুকু টাকা তো দিতেই হবে ম্যাডাম। শুধু টাকা নিলেই হবে না, আরো অনেক কিছু নিতে হবে তোমাদের। স্যার, তোমরা জানো তোমাদের ডিউটি আজকে এখানে কেন ছিল? কারণ আমরা জানতে চেয়েছিলাম যে 24শে জুলাই রাতে এখানে কার ডিউটি ছিল আর কে টাকা নিয়ে অপরাধীদের ছেড়ে দিয়েছিল। তোমার মতো লোকের পুলিশে থাকার কোনো অধিকার নেই। এবার পরিষ্কার করে বলো, সেই রাতে কি হয়েছিল? তাহলে তোমরাই কি ওই সার্ভেলেন্সের ফিল্মটা এডিট করেছিলে? স্যার, ওরা বড্ড প্রেশার দিচ্ছিল। আরে ওরা বড় বড় বিজনেসম্যান। স্যার, ওদের হাত অনেক ওপর অবধি। চুপ করো, পরিষ্কার করে বলো কি হয়েছিল। স্যার, ওই রাত্রির প্রায় 2:30টার সময় বিক্রম, রে আর সিদ্ধার্থর গাড়িটা নীলমের গাড়িটাকে ধাক্কা মারে। আর ওই ওদের মনে হলো যে মেয়েটা মরে গেছে। ওরা বড্ড ঘাবড়ে গেছিল স্যার। ওরা শুধু আমাদেরকে এটুকুই করতে বলেছিল যে এই সিসিটিভি ফুটেজের ওদের অংশটুকু যেন আমরা বাদ দিয়ে দিই, বাকি মেয়েটা আর ওই গাড়িটার ব্যবস্থা ওরা নিজেরাই করে নিতে পারবো বলেছিল। স্যার, সেই জন্য নীলম প্রতিশোধ নিচ্ছে। যখন ওর অ্যাক্সিডেন্ট হয় এরা তিনজন ওকে এখানেই ফেলে গেছিল। নীলম নয়, অন্য কেউ, যে রে, সিদ্ধার্থ আর বিক্রান্তের উপরে প্রতিশোধ নিচ্ছে। অভিজিৎ, নীলমের শরীর থেকে তার বাইরে যাওয়া পসিবল নয়। অ্যাস্ট্রাল প্রজেকশন, সেটা তো আমরা ধরছিই না। আর পুরবী তো দেখেছে, পুরবী ওখানে ছিল। আর ও তো বলছিল যে নীলম ওখান থেকে নড়েইনি। তাহলে বুঝে উঠতে পারছি না যে সিদ্ধার্থ আর রে, এরা দুজনে নীলমকে রাস্তায় কিভাবে দেখলো। এক মিনিট, এই নীলম একই সময় নিজের রুমে আর হসপিটালের করিডোরেও তো দেখা গিয়েছিল। 1 মিনিট বস, এই যে গাড়িটা নীলমকে হঠাৎ দেখে ঘাবড়ে গিয়ে উল্টে যায়নি, বরং এই গাড়িটাকে অ্যাক্সিডেন্ট করানো হয়েছে। এত জোরে ধাক্কা মেরেছে যে ওদিকে দরজাটা তো পেরিয়ে গেছে। ইচ্ছে করে জেনে বুঝে কোনো গাড়ির সঙ্গে এটাকে ধাক্কা লাগানো হয়েছে। স্যার, সিদ্ধার্থ আর রের অ্যাক্সিডেন্ট একটাই গাড়িতে হয়েছে, কিন্তু ওদের মেডিকেল রিপোর্টস কিছুতেই ম্যাচ করছে না। কি? হ্যাঁ বস, এই পুরো রহস্যটা কি? এটা কি বলতে চাইছে? ফিঙ্গারপ্রিন্টস আর ফুটপ্রিন্টস ম্যাচ করা, দুটোই তো অ্যাক্সিডেন্ট। আর সারিকা বলছে যে সিদ্ধার্থ আর রের মেডিকেল রিপোর্ট ম্যাচ করছে না। এই পুরো ব্যাপারটা আসলে কি? যে বিক্রমকে খুন করেছে আর সিদ্ধার্থ আর রের এই অবস্থা করেছে, এই সব কাজ নীলমের নয়, অন্য কারোর। রে তোমার যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল সেখানে সিআইডির অফিসাররা গিয়েছিল। আর তাছাড়া তোমার গাড়ির কন্ডিশন আর তোমাদের মেডিকেল রিপোর্টও চেক করা হয়েছে। ওটা খুব সাংঘাতিক অ্যাক্সিডেন্ট হয়েছিল। দেখো সিদ্ধার্থর কিরকম অবস্থা। কিন্তু
একটা জিনিস দেখে ভালো লাগছে, এত বড় অ্যাক্সিডেন্ট, এত সাংঘাতিক অ্যাক্সিডেন্ট যেখানে সিদ্ধার্থর এরকম অবস্থা, সেখানে তোমার তো শুধু এত সামান্য আঘাতটা লেগেছে কিভাবে? আচ্ছা, এই অ্যাক্সিডেন্টটা হলো কিভাবে? আসলে ওই আমি রাস্তাতে আমি নীলমকে দেখেছি, আর এই কথাটাই আমি সিদ্ধার্থকে বলেছি। ওই ভয় পেয়ে গাড়ি টার্ন করতে গেল, গাড়ি স্পিডে ছিল তো কন্ট্রোল হলো না, আর গাড়ি উল্টে গেল। না 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 না, মিথ্যে কথা বলছো তুমি। তোমার গাড়ি উল্টে যায়নি, অন্য গাড়ি এসে তোমাকে ধাক্কা মারে। কে? হ্যাঁ স্যার, সিদ্ধার্থকে মারার প্ল্যান আমিই করেছিলাম, আর এতে ভূমি আমাকে সাহায্য করেছিল। তাহলে ভূমিকে আমরা ভুল সন্দেহ করিনি। আর নিলামের হলোগ্রাম ওটাও তুমি বানিয়েছিলে, তাই তো? নিলাম একই সময় নিজের রুমে আর হসপিটালের করিডোরেও তো দেখা গিয়েছিল। এটা শুধু একটা কারণেই ঘটতে পারে, শুধু একটা কারণে। 3D হলোগ্রাম মানে নিলাম ছিল না, নিলামের ফটো ছিল। হ্যাঁ স্যার, ওই হলোগ্রাম আমি বানিয়েছিলাম, কিন্তু নীলমকে এই অবস্থায় পৌঁছানোর দায়ী আমি নই স্যার। এই নীলম আমাদের ডিসি চকে কেন ডাকলো? ও আমার উপর লিগ্যাল অ্যাকশন নেবার কথা ভাবছে, কিন্তু আমি ওকে 1 টাকাও দেবো না। ওর হিসেব আমি আজকে একদম শোধ করে দেবো। আরে কি করছিস বিক্রম? ও বন্ধু আরে আমাদের। উড়িয়ে দে এটাকে বিক্রম। আরে সিদ্ধার্থ, তুই চুপ করে বস না। না বিক্রম, না 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 বিক্রম। আমি বিক্রমকে আটকানোর চেষ্টা করেছিলাম, কিন্তু স্যার বিক্রম আমার একটা কথাও শুনলো না। আমি নীলমকে বাঁচাতে চাইছিলাম স্যার, ওকে হেল্প করতে চাইছিলাম, কিন্তু এই দুজনে আমাকে কিছু করতে দেয়নি। ও আমাদের বন্ধু ছিল স্যার, কিন্তু আমিও টাকার লোভে পড়ে গিয়ে সিদ্ধার্থ আর বিক্রমের সাথে মিলে নীলমের সাথে বেইমানি করলাম স্যার। ওকে বিজনেস থেকে বের করে দিলাম, আর ওকে মরার জন্য ছেড়ে দিয়ে আমরা 3 জন ওয়ার্ল্ড ট্যুরে চলে গেছিলাম। কিন্তু স্যার যখনই আমরা ফিরে এলাম, তখন থেকে আমি বুঝতে পারলাম যে সিদ্ধার্থ আর বিক্রম মিলে আমাকেও এই বিজনেসের পার্টনারশিপ থেকে বাইরে বের করে দিতে চাইছে। কিন্তু এর আগে এই দুজন নীলমের মতো আমার সাথেও বেইমানি করে। আমি এই দুজনকে আমার রাস্তা থেকে সরানোর প্ল্যান করলাম, আর নীলমের সাহায্য নিয়ে ওদেরকে ভয় পাওয়াতে শুরু করি। তাহলে এই বাংলোতে ছুটি কাটানোর আইডিয়া তোমারই ছিল? হ্যাঁ, ওখানে আমি দুজনকে রেখেও ছিলাম বিক্রমকে মারার জন্য। আমি যা করেছি আমার আফসোস নেই স্যার। নীলমের এই অবস্থাতে আমার পরিচয় গোপন করে ওকে টাকা দিয়ে সাহায্য করছিলাম। জেল যাওয়ার পর এটাই চাইবো যে ওর চিকিৎসায় যেন কিছু কম না হয়। আর ভূমি আমার অফিসে কাজ করতো স্যার, এই জন্য আমি জানতাম যে ও আমার সঙ্গ দেবে, আর আমি ভূমিকে ব্যবহার করেছি নীলমের 3D হলোগ্রাম লাগানোর জন্য। তুমি আর ভূমি যা করেছো সেটা অন্যায়। আইন তোমাদের কোনোদিন ক্ষমা করবে না, কঠোরতম শাস্তি হবে তোমাদের। আইনের ইতিহাসে আজ এক ঐতিহাসিক জয়। ভয়ঙ্কর আসামি বালা সিজু, যাকে বাচ্চাদের অপহরণের জন্য প্রত্যেক রাজ্যের পুলিশ খুঁজে বেড়াচ্ছিল, সে শেষ পর্যন্ত সিআইডির হাতে ধরা পড়ে গেল। এখন সিআইডির টিম বালাকে জিজ্ঞাসাবাদ করবে, আর বালাকে জিজ্ঞাসাবাদের ভিডিও বানিয়ে সেটাকে আদালতে প্রমাণ হিসেবে তুলে ধরবে, যাতে বালাকে কঠোর থেকে কঠোরতর সাজা দিতে পারা যায়।
এক কাপ চা পাওয়া যাবে? ওই বাচ্চাগুলো কোথায় যাদের তুই বিক্রি করেছিস? আমি কোনো বাচ্চাকে বিক্রি করিনি। বাচ্চাটা দেশে আছে না বিদেশে আছে? আমার চাটা কোথায় গেল এসিপি স্যার? দেশে নাকি বিদেশে? চুপ! দেখ বালা, ওই বাচ্চাগুলোকে তাদের মা বাবার কাছে পৌঁছে দেবো, আমি কথা দিয়েছি। যদি ওদের কিছু হয় না, তোর অবস্থা আমি এমন করব যেটা তুই স্বপ্নেও ভাবতে পারছিস না। এসিপি স্যার আমাকে হুমকি দিচ্ছেন? তোর কপাল ভালো যে আমরা শুধু মুখে বলছি, কিন্তু যদি দয়া থাকতো তো কি করতো? খুব বেশি হলে আমার জন্য এক কাপ চা নিয়ে আসতো। পা নিচে নামা। আরে ম্যাডাম, আপনি আমার জন্য চা বানিয়ে আনুন। তাছাড়া মেয়েদের কাজ ঘরেই হয়, এই সিআইডিতে কেন সময় নষ্ট করছেন আপনি? আর যদি আমার ম্যাডামের হাতের চা ভালো লাগে, হ্যাঁ, তো আমি ওর সাথে বিয়ে করবার ব্যাপারেও ভাবতে পারি। উকিল বাবু, এ কিন্তু বড্ড বাড়াবাড়ি করছে। কি তোর এত সমস্যা হচ্ছে কেন অভি? হ্যাঁ, তোর এই ম্যাডামের সাথে কোনো চক্কর চলছে নাকি রে? এটা কি করলেন আপনি? আমার ক্লায়েন্টের উপর হাত তুললেন আপনি। Sir? Sir, he's dead. কি? গুড ইভিনিং লেডিজ অ্যান্ড জেন্টলম্যান অ্যান্ড ওয়েলকাম টু প্রশ্ন উত্তর। আমি আপনাদের হোস্ট অভয় কুমার আপনাদের স্বাগত জানাই। আজকের বিষয় একটা বিতর্ক যে আমাদের দেশের আইনের রক্ষাকর্তারা আইনের থেকেও কি বড়। আপনারা সবাই এটা নিশ্চয়ই শুনেছেন যে সিআইডির সিনিয়র অফিসার অভিজিতের উপরে বালা নামক এক ক্রিমিনালকে হত্যার অভিযোগ আরোপ করা হয়েছে। এই জন্য আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন নিজেই সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ ফ্রম দ্য সিআইডি ব্যুরো, যার সাথেই এসিপি প্রদ্যুমান স্যারও, ওয়েলকাম স্যার, আর সিনিয়র ইন্সপেক্টর দয়া সিআইডি ব্যুরো থেকে। আমাদের প্যানেলিস্ট হলেন এক্স আর্মি অফিসার মিস্টার রণবীর, এক্স আইবি অফিসার সঞ্জিত স্যার, আর এক্স জাজ মিসেস মন্দিরা, আর সঙ্গে আছেন ক্রাইমের সিনিয়র এডিটর মদন কুমার স্যার, আর সঙ্গে উপস্থিত আছেন সিনিয়র জার্নালিস্ট আর হিউম্যান রাইটস অ্যাক্ট্রেস। তাহলে আমি শুরু করতে যাচ্ছি হিউম্যান রাইটস অ্যাক্ট্রেসকে দিয়ে। বলুন, এই কেস সম্পর্কে আপনি কি বলবেন? এদের মতো অফিসারদের জন্যই আইনের নাম খারাপ হচ্ছে দেশে। একদম ঠিক। হাতে বন্দুক কি শক্তি এসে যায়? এনাদের মনে হয় কি যা খুশি তাই করবে, আর মানবাধিকারকে মুচড়ে রেখে দেয় এই সব আইন রক্ষকরা। হ্যাঁ, আমি তো বলি এদের থেকে বন্দুকটাই ফেরত নিয়ে নেওয়া উচিত। বন্দুক চালানোর নৈতিকতা কি হতে পারে এদের ধারণাই নেই। আমি তো এটা বলবো যে এরা একটা সিম্পল কথাকে রং চড়িয়ে বলছে। বালা সিআইডিদের সঙ্গে খারাপ ব্যবহার করেছিল, আর এর মধ্যে যদি হাত উঠেই যায় তার মানে তো এই নয় যে অভিজিতের ওপর খুনের দাগ লাগিয়ে দেওয়া হবে। আর যদি কোনো অপরাধীর হাতে হতো এই খুন, তো তাহলে কি আপনি ছেড়ে দিতেন? বা সাধারণ মানুষের হাতে? না তো। তাহলে যে নিয়ম সাধারণ মানুষের জন্য রয়েছে তা সিআইডির জন্য কেন হবে না? মিস মন্দিরা, আপনি কখন থেকে চুপ করে বসে আছেন? এই বিষয়ে আপনি কি বলতে চান? অভিবাবু, আমি এই জন্য চুপ রয়েছি যে যেই সিআইডির বাহাদুরির প্রশংসা লোকেরা করে থাকে তাদেরকে আজ এখানে অপমান করাটা ঠিক হচ্ছে কি?
দেখুন, আমার মনে হয় তর্কের কোনো শেষ নেই। যে অভিজিৎ ঠিক না ভুল, এগুলো নিজস্ব ভাবনার উপর নির্ভর করে। এখন আমি কথা বলতে চাই এসিপি প্রদ্যুমান স্যারের সাথে, যার লম্বা কেরিয়ার দেশের প্রতি দায়িত্ব এবং কর্তব্যে পরিপূর্ণ। এই কেসেতে আপনি কার পক্ষ নেবেন? সিআইডির অভিজিৎ স্যারের, নাকি আইনের পক্ষ নেবেন? দেখুন, আজ পর্যন্ত আমি বরাবর আইনকে সমর্থন করেছি, আর পরেও সমর্থন করব। আমি ন্যায়ের পক্ষেই। আর এ কথা বলার কাউকে আমি সুযোগ দেব না যে আইন সিআইডির জন্য একরকম আর সাধারণের জন্য অন্য রকম। যতক্ষণ না এনকোয়ারি কমিশনের ডিসিশন জানাচ্ছে, ততক্ষণ সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ সিআইডি ডিউটি থেকে সাসপেন্ড থাকবে। এক মিনিট স্যার। স্যার, আমার ব্যাপারে লোকেরা কি বলল তাতে আমার কিছুই যায় আসে না। এইমাত্র আপনার মুখ থেকে যা শুনলাম তাতে খুব কষ্ট হচ্ছে স্যার। যা কিছু হয়েছিল আপনার সামনেই হয়েছিল, আপনিও ওইখানে ছিলেন। আপনার বুকে হাত দিয়ে বলুন তো স্যার, আমি কি ইচ্ছে করে ওই লোকটাকে মেরেছি? আর যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তাহলে আমি আদালতের সিদ্ধান্ত শোনার আগেই নিজে গিয়ে ফাঁসি কাটে ঝুলে পড়বো স্যার। অভিজিৎ, রিল্যাক্স। না দয়া, অনেক হয়েছে। এরকম অনেকবারই হয়েছে। অনেক সময় দেখেছি কিছু মানুষেরা আমাদের উপরে অপবাদ দেয়, আর স্যার আমাদের পক্ষে থাকার বদলে আমাদের সাসপেন্ড করে দেন। আর আপনারা বড় বড় কথা বলছিলেন মানবাধিকারের। কি বলছিলেন আপনি? আমাদের হাত থেকে বন্দুক নিয়ে নেওয়া উচিত। আজ আপনারা বাড়িতে সুরক্ষিত হয়ে যে হোলি আর দীপাবলি কাটাতে পারেন, সেটা সেই কারণে কারণ আমাদের হাতে বন্দুক রয়েছে। সারা রাত ধরে আমরা জাগি যাতে আপনারা নিশ্চিন্তে ঘুমোতে পারেন। যখন অপরাধী এইখানে কপালে বন্দুক ঠেকায় না আর বুকে গুলি চালানোর জন্য হুমকি দেয়, ঠিক তখন আপনাকে এটা মনে করিয়ে দেওয়া হয় যে আপনি অপরাধীকে গুলি করতে পারবেন না, শুধু পায়ে গুলি করতে পারবেন। সেই দিন আমি আপনাদের কাছে হিউম্যান রাইটস আর মানবাধিকারের স্পেলিং জিজ্ঞাসা করব। সেই দিন। আজ আমি সবার সামনে জোর গলায় বলতে চাই, বালার মতো অপরাধীদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। এমনি তো আদালত তোকে ফাঁসিরই হুকুম দিত। আগে মারা গেছে বলে এত প্রশ্ন কিসের জন্য? এত বছর ধরে সিআইডি যদি আমার হাত বেঁধে না রাখতো, তাহলে এই অপরাধীদের অনেকদিন আগেই আমি শায়েস্তা করে দিতাম। আর এমনিতেও এমন আইন থেকে কি লাভ যা অপরাধীদের শাস্তি দিতে পারে না? আর সেই আইন আমায় কি সাসপেন্ড করবে? আমি নিজেই আইনকে সাসপেন্ড করছি। মনে সাহস আর পকেটে রেজিগনেশন নিয়ে আমি সবসময় ঘুরি। আরে ভাই, আমরা তো হলাম বন্ধু। কি চাই বলো তোমার? এই আমার বন্ধুর জন্য সব নিয়ে এসো আজকে, তুমি আর আমি মিলে। এই চল চল। অভিজিৎ, কি হয়েছে কি তোমার? কোন জায়গায় বসে আছো তুমি? আর কি ধরনের লোক আছে সাথে? চলো ওঠো ওঠো, চলো বাড়ি চলো। কোথায় যাব? সিআইডি ব্যুরোই তো আমার বাড়ি ছিল, আর ওখানে যাওয়ার আমার পারমিশন নেই। স্যার, সব ঠিক হয়ে যাবে। আপনি এখান থেকে চলুন। সব ঠিক হয়ে যাবে? এর থেকে আর কি ঠিক হবে? আর এখন আমি সিআইডি অফিসার নই। কোনো হিউম্যান রাইটস, কোনো এনকোয়ারি কমিশন আমার কিছুই করতে পারবে না।
সমস্ত অপরাধীদের খুঁজে খুঁজে মারবো আমি। আর তোমরাও আমার কিছুই করতে পারবে না। আর না তোমার ওই এসএপি প্রদ্যুমান। যাও তোমরা ওর কাছেই যাও, তোমাদের মুখ আমি দেখতে চাই না, যাও। অভিজিৎ, তুমি সজ্ঞানে আছো? তুমি জানো তুমি কি বলছো? ছাড়ো না ভাই, যদি তুমি সত্যিকারের বন্ধুই হতে না, তাহলে ওই দিনই প্রমাণ করে দিতে আজ এই সমস্ত ন্যাকামি করার কোনো প্রয়োজন নেই। কি বললে তুমি? নাটক? তোমার এটা নাটক মনে হলো? আবার কি? ঠিক বলেছ, একদম ঠিক বলেছ। স্যার, যাও যাও, তুমিও যাও। এই, কে এখানে? আমার চোখ কেন বেঁধে রেখেছ? বলো আমাকে, কোথায় নিয়ে এসছো আমাকে? কে তোমরা? এই, বলো আমাকে। কে তোমরা? হ্যাঁ, চোখ থেকে ওটা খোলো। তোমরা জানো কাকে কিডন্যাপ করেছো? একজন সিআইডি অফিসারকে। অভিজিৎ, তুমি আর এখন কোনো সিআইডি অফিসার নও। সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ সিআইডি ডিউটি থেকে সাসপেন্ড থাকবে। ভয় পেও না, আমাদের থেকে তোমার কোনো ভয় নেই। আমাদেরকে নিজের বন্ধু ভাবতে পারো। বন্ধু? তোমরা কারা বলবে? সব জেনে যাবে অভিজিৎ, আমরা কে আর তোমার থেকে কি চাই। অন্ধকারে লুকিয়ে রয়েছো কেন? সাহস থাকলে সামনে এসো। আমরা অন্ধকারে আছি কারণ এই দেশ আর সমাজ আমাদেরকে আলোতে কাজ করতে দেয় না। তার মানে? আমরাও তোমার মতো একজন আইনের রক্ষক, কিন্তু তুমি আইনের ছাতার তলায় কাজ করো আর আমরা ওর বাইরে। আমরা অপরাধীদের সরাসরি সুবিচার দিয়ে থাকি, না কোর্ট, না কাছারি, না এনকোয়ারি কমিশন, সোজা মৃত্যুদণ্ড। এক মিনিট, তোমরা কি বলছো? আমি কিছুই বুঝতে পারছি না। চিনতে পারছো একে? এ তো মালবিকা, নামেই সোশ্যালাইট, কিন্তু অনেক আতঙ্কবাদী সংগঠনের সঙ্গে যুক্ত। গুড, নেক্সট। একে আবার চিনব না? সবাই জানে ও রিয়েল এস্টেটের ব্যবসায়ী, কিন্তু তার আড়ালে ড্রাগসের ব্যবসা। উইলিয়াম? এ তো উইলিয়াম। 7টা মার্ডারের কেস আছে এর উপরে। দ্যাটস রাইট। কিন্তু এদের ছবি তোমরা আমায় কেন দেখাচ্ছ? আমার কাছে কি চাইছো? বলবো, প্রথমে তুমি এটা বলো যে যদি তুমি এটা জানতে পারো যে এই অপরাধীদের আইন কখনোই সাজা দিতে পারবে না, তখন তুমি কি করবে? যদি এরা কখনো শাস্তি না পায় তো? তো আমি এদের নিজেই মারব। আর এমনিতেও কোনো অপরাধীদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। সবাইকে পিষে মেরে ফেলা উচিত, সবাইকে। ভেরি গুড। তোমার ভেতরে এই রকমই উদ্যম আর সাহস দেখতে চেয়েছিলাম আমরা। আমি তোমার যন্ত্রণা বুঝতে পারি অভিজিৎ। যদি বালা ভুল করে মরেও যায় তাতে কি আর হবে? ছিল তো একটা অপরাধী, না? এবার তুমিই বলো অভিজিৎ, এত বছরের চাকরির এই যে পুরস্কার পেয়েছো তুমি, এটা কি ঠিক?
এদের মতো অফিসারদের জন্যই আইনের নাম খারাপ হচ্ছে দেশে। আর মানবাধিকারকে মুছড়ে রেখে দেয় এই সব আইন রক্ষকরা। হাতে বন্দুক কি শক্তি এসে যায়? এনাদের মনে হয় কি যা খুশি তাই করবে। না, এটা একদমই ঠিক নয়। শুধু আমিই জানি সবার সামনে এইভাবে অপমানিত হতে ঠিক কেমন লাগে, কতটা যন্ত্রণা হচ্ছে আমার। আমরা বুঝতে পারছি অভিজিৎ, এই জন্যই তো তোমার দিকে বন্ধুত্বের হাত বাড়াতে চাই। আমাদের গ্যাংয়ের কাজ হলো এই অপরাধীদের শাস্তি দেওয়া, যাদেরকে আদালত খোলা ছেড়ে দিয়েছে। হাত মেলাবে আমাদের গ্যাংয়ের সাথে? এত কি ভাবছো অভিজিৎ? আমাদের সঙ্গে থাকবে নাকি ওই সিস্টেমের সাথে, যে অজান্তে হওয়া একটা ঘটনার জন্য তোমাকে শাস্তি দিয়েছে? আমি জানি না যে তোমরা কারা, তবে লড়াই যখন অপরাধ আর অপরাধীদের বিরুদ্ধে, তখন আমার উত্তর সবসময় হ্যাঁ। কিন্তু এর প্রথমে তোমাকে বিশ্বস্ততার পরীক্ষা দিতে হবে। বিশ্বস্ততার পরীক্ষা? এই লোকটা কে? গগন, যে 5 জন মহিলাকে খুন করেছে, আর আদালত একে মানসিক ভারসাম্যহীন হিসেবে মুক্তি দিয়ে দিয়েছে। নাও রিভলভার আর চালাও গুলি। আমাদের ফোনের অপেক্ষা করবেন। আর হ্যাঁ, যা আপনার অসুবিধা হলো না, ওর জন্য সরি। আর একটা কথা মাথায় রাখবেন, ফোন সবসময় নিজের সাথে রাখবেন। যদি বাথরুম যেতে হয় তবেও। আমি এসে গেছি। আমাদের সন্দেহই ঠিক। মানে যে গল্পটা আমরা ফেদেছিলাম সেটা বিশ্বাস করেছে ওরা। এটা তো হওয়ারই ছিল। যে জালে ওরা ফেসেছে সেটার প্ল্যান আমরা 1 মাস আগেই করেছিলাম। তবে স্যার, এত নামী অপরাধীদের একের পর এক খুন হওয়া, এটা কোনো কোইন্সিডেন্স হতে পারে না। স্যার, এই সমস্ত অপরাধীদের নতুন শত্রু কে এসছে? সেটাই তো আমি ভাবছি দয়া। এই 5 জনের একটা শত্রু থাকবে সেটা সম্ভব নয়। কিন্তু স্যার, আলাদা আলাদা থাকলে তারা একসাথে হামলা করলো কিভাবে? পুরোপুরি লোকগুলো আলাদা হতে পারে, কিন্তু গ্যাং একটাই।
মোটিভও একটাই, খারাপ মানুষগুলোকে শেষ করা। কিন্তু আইনকে নিজের হাতে নিয়ে আলাদা আলাদা শহরে আলাদা আলাদা সময় খুন করা, এত লম্বা প্ল্যানিং কেউ একা করতে পারবে না। একদম ঠিক বলছো অভিজিৎ। মনে হয় তুমি কিছু পেয়েছো। হ্যাঁ বস। কি বস, এটা একজন খুনির কাজ নয়, কারণ বেশিরভাগ ক্ষেত্রে এক একজন খুনির খুন করার পদ্ধতিটা নিজেদের পছন্দ মতো, কিন্তু এক্ষেত্রে সেটা হয়নি। এই দেখো, একে গুলি করা হয়েছে, গুলি অনেক দূর থেকে করা হয়েছে, কিন্তু সেটা সোজা এসে হার্টে বিঁধেছে, 1 ইঞ্চিও এদিক ওদিক নয়। আর একটা, একে মার্শাল আর্টের একটা বিশেষ পদ্ধতি দিয়ে মারা হয়েছে, খুবই বিপজ্জনক, একটা আঘাতেই শেষ। আর এই তৃতীয় মার্ডার? এই তৃতীয় ব্যক্তিকে বিষ দিয়ে হত্যা করা হয়েছে, একটা ছোঁচলো জিনিস দিয়ে বিষটা ইনজেক্ট করা হয়েছে সোজা আর্টারিতে। বিষটা খুব তাড়াতাড়ি রক্তে মিশেছে আর স্পট ডেড। তাহলে তৃতীয় মার্ডারটাও কোনো এক্সপার্টই করেছে স্যার? হ্যাঁ অভিজিৎ, প্রথম শার্প শুটার, দ্বিতীয় মার্শাল এক্সপার্ট, আর তৃতীয় জন খুব ভালো করে ইঞ্জেকশন দিতে জানে। তারা যারাই হোক, মানুষকে বিশেষভাবে মারার প্রশিক্ষণ প্রাপ্ত এরা, যেমন কোন স্পেশাল এজেন্ট। আর হতে পারে এই গ্যাংয়ে এই ধরনের চিন্তা ভাবনা করার মতো আরো লোক আছে, যারা এই সমাজ থেকে অপরাধীদের সরিয়ে দিতে চায়। স্যার, যদি ওরা এত এক্সপার্ট হয়ে থাকে, তাহলে না ওরা কোনো প্রমাণ রাখবে, না কোনো সূত্র। ওদেরকে ধরবো কিভাবে? লোহাই লোহাকে কাটতে পারে পুরবী। এদের গ্যাংকে ধরার একটাই রাস্তা আছে, বালার মৃত্যুর নাটক। সবকিছু প্ল্যান অনুযায়ী হচ্ছিল স্যার। তারপরে ওরা আমাকে ট্রিগার প্রেস করে একটা লোককে মেরে ফেলতে বলে। আর তুমি ট্রিগারে চাপ দিয়েছিলে? ইয়েস স্যার। এসব কি হচ্ছে? হ্যাঁ, বলেছিলাম না আমরা, তোমার পরীক্ষা নেওয়া হবে এটা দেখার জন্য যে তুমি এই কাজটাকে পরিণতি দিতে পারবে নাকি। আমায় কাকে মারতে হবে? এমন একজন মানুষ যে মানুষ বলার যোগ্যতা হারিয়েছে, দেশের উত্তরের রাজ্যগুলোতে ড্রাগসের ব্যবসা করে, আর জানি না এর জন্য কত যুবক নিজের জীবন বরবাদ করে দিয়েছে। তার নাম? নিজেকেও অনেক বড় বিজনেসম্যান মনে করে, কিন্তু ড্রাগ ডিলিং করাই হলো ওর আসল কাজ। একবার যদি ও শহরে ফিরে আসে, ব্যাস তারপরে ওর কাজ শেষ। নাম? নামে কি এসে যায়? গুলি মারবার ঠিক 1 ঘন্টা আগে তোমাকে বলে দেওয়া হবে যে কবে আর কোথায় গুলি চালাতে হবে। ট্রিগার কি করে টিপে দিলে? ওর যদি কিছু হয়ে যেত, মারা যেত তো? না দয়া, কিছুই হতো না। ওই বন্দুকটা হাতে নিয়ে আমি বুঝতে পেরেছিলাম ওই বন্দুকের মধ্যে কোনো গুলি ছিল না। অভিজিৎ, ওদের সাথে এমন ভাবে মিশে যাও যেন তোমাকে সন্দেহ না করতে পারে। এটাই হলো রাস্তা ওদের কাছে পৌঁছানোর। কিন্তু ওরা বড় ধরনের কিছু করে ফেলার আগে যদি আমরা ওদের আড্ডাতে পৌঁছে যাই ওদের গ্রেপ্তার করার জন্য। কিন্তু ওদের আড্ডায় পৌঁছাবো কি করে? তোমার চোখে তো পট্টি বাঁধা থাকে। চোখ বাঁধা ছিল, কিন্তু দয়া, ওদের আড্ডা থেকে বাড়ি পৌঁছানো পর্যন্ত আমি রাস্তাগুলো ভালো করে ফিল করেছি, আর যা কিছু আমার মনে হয়েছিল সব পেন ড্রাইভে রেকর্ড করেছি। এগুলো আমার জামা কাপড় আর জুতো। যদি এর থেকে কিছু সাহায্য পাওয়া যায় ওদের আড্ডায় পৌঁছানোর জন্য। স্যার, যা করতে হবে তাড়াতাড়ি করতে হবে। যে কোনো সময় আমার কাছে ফোন আসতে পারে ওই ড্রাগ ডিলারকে মারার জন্য, আর আমি এই ধরনের কাজ করতে চাই না যার পারমিশন আইন আমাকে দেয় না। যতক্ষণ আইন না বলছে আমরা কাউকে মেরে ফেলতে পারি না, সে কোনো বড় অপরাধী হলেও। ভালো করে শুনুন, প্রায় 1.5 ঘন্টা লেগেছিল ওদের আড্ডা থেকে আমার বাড়িতে ফিরতে। গাড়ির স্পিড 60-এর উপরে যায়নি। 15 মিনিট গাড়ি ট্রাফিক জ্যামে আটকে ছিল। 10-15, আর ঠিক ওই সময় কাউকে শ্মশানে নিয়ে যাওয়া হচ্ছিল। আর হ্যাঁ,
যখন আমি আড্ডা থেকে বেরিয়েছিলাম তখন ওখানে কোনো মন্দিরে আরতি হচ্ছিল, যা মাইকে বাজছিল। প্রায় সব মিলিয়ে 6টা সিগন্যালে গাড়ি দাঁড়িয়েছিল, আর প্রায় 5টা ফ্লাইওভার ছিল। প্রত্যেকটা ফ্লাইওভার ক্রস করতে 40 থেকে 50 সেকেন্ড লেগেছিল। রেলওয়ে স্টেশন, একটা ফ্লাইওভারের নিচে রেলওয়ে স্টেশন ছিল, যেখানে ট্রেনের অ্যানাউন্সমেন্ট হচ্ছিল। স্যার। হ্যাঁ বলো। এই দেখুন স্যার, এই দেখুন, অনিকেত কুমার স্যার। সিবিআই 2 দিন আগেই ওর সঙ্গে কথাবার্তা বলেছে। স্যার, দেশে অনেক জায়গায় ও ড্রাগসের ব্যবসা করে। এখন কোথায়? ফ্রেডি স্যার দেখছেন স্যার। স্যার, এটা প্যাডি, ধান। ও ধান, ওই যে তুমি অভিজিতের জামা থেকে যে সুতোটা এনেছিলে সেইটা একটা বস্তা সুতো, পাটের বস্তা। তাহলে ধান আর পাটের সুতো, তার মানে হচ্ছে এটা কোনো গোডাউন, কোনো একটা গোডাউনকে আস্তানা বানিয়েছিল ওরা। এমন একটা গোডাউন যেখানে সবজি বিক্রি হয়, অথবা কোনো ধানের কল। স্যার, স্যার এই রুটটা নিয়েছে এরা। রুটটা সেই রকমই যেরকম অভিজিৎ স্যার বলেছে। আমার মনে হয় এটাই। গুড জব পুরবি। হ্যাঁ ডক্টর সালুকে, কি অভিজিৎকে আনাজের গুদামে রাখা হয়েছিল? অনিকেত আজকে সকালেই গ্রিস থেকে ফিরেছে, এখন অব্দি অফিসেও যায়নি। আচ্ছা, গ্যাং থেকে ফোন আসবে অভিজিতের কাছে, আসবে ফোন। হ্যালো। আপনার জন্য একটা সুখবর আছে অভিজিৎ স্যার। যে সময়ের আপনি অপেক্ষা করছিলেন সেটা এসে গেছে। আজকের এই শুভ দিনে এক অপরাধী শাস্তি পাবে। ঠিক 1.5 ঘন্টা পরে একটা কালো রঙের গাড়ি আসবে আপনার কাছে, আর বলে দেওয়া হবে আপনি কার ওপর আর কখন গুলি চালাবেন। হ্যাঁ, কিন্তু রাইফেল কোনটা? তাতে কি যায় আসে রাইফেল কোনটা? আপনাকে তো সিআইডি ট্রেনিং এ সব ধরনের ট্রেনিং দেওয়া হয়েছে, তাই না? হ্যাঁ, আমাকে সব ধরনের ট্রেনিং দেওয়া হয়েছে, কিন্তু আমার কাছে একটাই চান্স গুলি চালানোর। যদি আমি জানতে পারি বন্দুকটা কোন ধরনের, তো একটু সহজ হবে। RS 451। ওকে, RS 451। এটা কি বলছেন আপনি? আমার মৃত্যুর ভয় রয়েছে? তাহলে আমি যাবই না কোথাও, ঘরের মধ্যেই লুকিয়ে বসে থাকবো। আমি সমস্ত মিটিং ক্যান্সেল। অনিকেত, বাড়িতে লুকিয়ে থাকলে কোনো লাভ হবে না। ওরা প্ল্যান করে বসে আছে তোমাকে মারার জন্য। ওরা তোমাকে মেরেই ফেলবে। আপনারা কিছু করুন না, আপনারা সিআইডির লোক, বাঁচান আমাকে। বাঁচাবো আমরা তোমাকে। আর এবার গুলি আমাদের অফিসার তোমাকে করবে। তোমার জামার ভেতরে একটা বুলেট প্রুফ জ্যাকেট থাকবে আর কিছু রক্তের প্যাকেট। কিন্তু স্যার, লক্ষ্য এদিক ওদিক হয়ে গেলে, যদি গুলি মাথায় লেগে যেত? কিচ্ছু হবে না, কারণ গুলিটাও নকল থাকবে। আর হ্যাঁ, তুমি তোমার কর্মফল ভোগ করবে। তোমাকে শো করে ওই মাস্টার মাইন্ডকে আমরা আগে ধরবো। এবারে বলো, মিটিং এর জন্য কোথায় যাচ্ছিলে তুমি? পরের মিটিং 1 ঘন্টার মধ্যেই হবে। এই মলের বাইরে একটা লঞ্চে হবে। মলের বাইরে? হ্যালো। আমার মনে হচ্ছে মিশনটা ক্যান্সেল করতে হবে। কিন্তু কেন? বালা বেঁচে আছে। খুব বড় বিশ্বাসঘাতকতা হয়েছে আমাদের সাথে। অভিজিতের হাতে কেউ খুন হয়নি। প্ল্যান ক্যান্সেল করব না আমরা। সিআইডি আর অভিজিৎকে এই বিশ্বাসঘাতকতার চরম মূল্য চোকাতে হবে।
এখানে ওই লোকটা আসতে চলেছে। কিন্তু ওই লোকটা কে? অপেক্ষা কর, জানতেই পারবি। চল তোকে ওই জায়গাটা দেখাই যেখান থেকে তোকে গুলি চালাতে হবে ওর উপর। গোডাউন তো একদম খালি, কেউ নেই এখানে। হ্যাঁ স্যার, এটা তো সেই গুদাম নয় যেটা আমরা খুঁজছি। ও দাদা ভাই, কে আপনারা? কি চাই? তুমি এখানে কাজ করো? ইয়েস। এই গোডাউন কেউ ব্যবহার করছিল কি? না তো, গত 2 বছর ধরে বন্ধ পড়ে আছে। এই গোডাউনটা আমার বস বিক্রি করতে চায়, তা আপনি কি কিনবেন? যদি এটা ওই গোডাউন না হয় তাহলে কোন গোডাউনটা? হ্যালো। অভিনন্দন অভিজিৎ, তোমার সাফল্যের জন্য। অনিকেত ইজ ফিনিশড। এবার দেখা করে অভিনন্দন জানাবো তোমাকে। ঠিক আছে, আসছি আমি। পঙ্কজ, ধরো, ছাড়বে না ওকে। ও নো স্যার। কি হয়েছে? স্যার আমি একটা ভুল করে ফেলেছি, ওই তিলকনগরের গুদামটা মিস করেছি। স্যার এই দেখুন স্যার, ওখানেও একটা মন্দির আছে, শ্মশান আছে, ফ্লাইওভার আছে আর রেলওয়ে ট্র্যাক। আচ্ছা, ওই গোডাউনটা না তো? কত দূর এখান থেকে? স্যার ট্রাফিক জ্যাম নিয়ে 40-45 মিনিট লাগবে। স্যার, অপরাধীরা জানতো আমাদের প্ল্যানটা। অভিজিৎ স্যারের নকল গুলি চালাবার কথা। অভিজিতের সামনে বিপদ, দয়াকে ফোন করতে হবে। দয়া, দেখো অনিকেতকে কেউ গুলি করেছে, আসল গুলি। হ্যাঁ, অভিজিতের সামনে বিপদ। ওদের আড্ডা জানতে পেরেছো? না স্যার, খুঁজছি। তাড়াতাড়ি তাড়াতাড়ি দয়া, আমাদের হাতে টাইম নেই। অনেক অনেক অভিনন্দন তোমাকে। ওয়েল ডান। অনিকেতের মৃত্যুর খবর প্রত্যেকটা নিউজ চ্যানেলে দেখাচ্ছে, আর এখন তুমি আমাদের বিশ্বাস জিতে নিয়েছো। এই জন্য এখন অন্ধকার থেকে আলোতে এসে তোমার সাথে নিজেদের পরিচয় করাবো।
এই মন্দিরটা। আমাদের প্যানেলিস্ট হলেন এক্স আইবি অফিসার সঞ্জিত স্যার, আর এক্স জাজ মিসেস মন্দিরা, এক্স আর্মি অফিসার মিস্টার রণবীর। ও, তো আপনারা? হ্যাঁ, আমরা। কেন চমকে গেলেন নাকি আমাদের দেখে? ভুলে গেলেন সেই দিনটা যখন শুধু আমি সমর্থন করেছিলাম আপনাকে? এই হচ্ছে রেলওয়ে স্টেশন। অভিজিৎ, আমাদের সবাইকার লক্ষ্য এক, অন্যায় সাফ করা। কিন্তু আপনাদের চতুর্থ সঙ্গী, ওনার কি হয়েছে? উনি কেন সামনে আসছেন না? আমি সামনে আসবো না, কারণ তুমি একজন বিশ্বাসঘাতক। বালা বেঁচে আছে? হ্যাঁ, এ বেঁচে আছে, কারণ এই সব কিছু সিআইডির প্ল্যান মাফিক কাজ ছিল, আমাদের ফাঁসানোর জন্য। আর এই হচ্ছে শ্মশান ঘাট। আর অনিকেত? সেও নিশ্চয়ই জীবিত আছে, নিশ্চয়ই এই অভিজিৎকে নকল গুলি মেরেছে। অভিজিৎ, এই বেইমানির জন্য একটাই সাজা, শুধু মৃত্যু, শুধুই মৃত্যু। তুমি আর বালা দুজনেই মরবে, দুজনেই। আর তোকে আমরা মারবো না, তোকে এ মারবে। আমি কেন? কেননা একজন বাহাদুর এবং সৎ ইন্সপেক্টরকে মারা আমাদের নীতির বিরুদ্ধে। চল, তুই মার, নইলে আমরা তোকে মারব। ও তো আপনারা এমনিই মারবেন। না, আমরা তোমাকে আর একটা সুযোগ দেব। চালাও গুলি। নেবালা, পিস্তল নে। এই নে। কেউ পালাবে না, চল। আমি আপনাদের হোস্ট অভয় কুমার। আমরা যা করেছি তাতে আমাদের কোনো আফসোস নেই। আমরা তো দেশের জন্য কিছু করতে চেয়েছিলাম, যেরকম আপনারা করে থাকেন। দেশের জন্য কিছু করা তো গর্বের বিষয়, কিন্তু তোমরা যে পথ বেছে নিয়েছো সেটা ভুল পথ, আইনের বিরুদ্ধে। তাহলে আইনি বা কোথায় 100% পারফেক্ট? এটা তো সেই আইনি যেটা থাকা সত্ত্বেও এত অপরাধী সমাজে মুক্ত হয়ে ঘুরছে। ওই অনিকেতকেও আপনি বাঁচিয়ে নিয়েছেন, তাই না? হ্যাঁ, অনিকেতকে আমরাই বাঁচিয়েছি, শুধু গুলি থেকে, আইন থেকে নয়, বুঝেছেন? আর যদি পারফেকশনের কথাই বলেন, তো 100% পারফেক্ট কিছুই হয় না, সেটা করতে হয়। আপনাদের এই চিন্তা ভাবনা কি পারফেক্ট? এর কোন গ্যারেন্টি আছে যে এই সব কিছু করার সময় তোমরা শুধু অপরাধীদেরই মেরেছ, নির্দোষ কাউকে নয়? আর সেই আদালতের কাছে নিজের অভিযোগ জানিও, সেই আদালতকে যাকে তোমরা অশ্রদ্ধা করতে, আর সেই আদালতই তোমাদেরকে সংশোধন করবে। তারপরেই তোমরা বুঝবে যে দেশের আইনের মর্যাদা কিভাবে দিতে হয়। কেসটা খুবই জটিল ছিল স্যার। হ্যাঁ, আবার অপরাধীও ধরা পড়েছে, আরো একটা কেস ক্লোজ। তোমরা কি বাড়ি যাবে না নাকি? কিন্তু এখনো একজন অপরাধীকে ধরতে বাকি আছে। কি দয়া? হ্যালো সিআইডি। কে আপনারা? কি চাই এখানে? আমি বিক্রম, ক্রাইম টিম থেকে। আমাকে এখানকার তল্লাশি নিতে হবে। এই হলো সার্চ ওয়ারেন্ট। তল্লাশি?
আমাদের আপনাদেরকে অনুরোধ যে আপনারা সবাই আমাদের সাথে কমপ্লিটলি কোঅপারেট করতে থাকবেন। এটা কি আমরা জানতে পারি যে তল্লাশি কেন নেওয়া হবে? দমনের ফাঁসির কেসে আপনাদের সবার এগেনস্টে কমপ্লেন্ট আছে যে আপনারা সবাই এভিডেন্স নষ্ট করতে চেয়েছিলেন। তল্লাশি শুরু করো। আপনাদের সবার ফোন রেকর্ড চেক করা হচ্ছে আর আপনাদের সবার উপরে কড়া নজর থাকবে। আর হ্যাঁ, আপনাদের সবার সাথে একা একা প্রশ্ন